আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর কিছুদিন পরেই তোমাদের অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি 2025। তো তোমাদের এই পরীক্ষা ম্যানেজমেন্ট বিষয়ক ভীতি দূর করতে ডিউড্রিমাস আয়োজন করেছে এইচএসসি টেস্ট পেপার সলভ কোর্স। সেই আঙ্গিকে আমাদের আজকে একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি, তোমাদের ফাহিম ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমরা আমাদের ক্লাস কে কোথা থেকে করছো কাইন্ডলি কমেন্ট করে জানাও। আবার আমাদের টেস্ট পেপার সলভ কোর্স ব্যাচের স্টুডেন্ট কারা এখন আবার ক্লাসটা করছো তারাও কমেন্ট করে জানাও। বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালে? বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের? 1913, 1920, 1994 নাকি 1932? আচ্ছা, আমাদের যে 1994 সালের অংশীদারি আইন, 1994 সালে যে আইনটি, সেটি হচ্ছে কি আমাদের কোম্পানি আইন। আমাদের কোম্পানি আইন, আমাদের যে কোম্পানি আইন সেটি হচ্ছে কি 1994 সালে। কিন্তু আমাদের যে অংশীদারি ব্যবসায়ের আইন, এটি হচ্ছে কত সালের? 1932 সালের। এরপর অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? আমরা জানি কি অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় হচ্ছে 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্য মিলে তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসা গড়ে তোলা। এখন আমাদের যে অংশীদারি ব্যবসায় তাদের কিছু বিশেষত্ব থাকে, যেমন ধরো একটি অংশীদারি ব্যবসায়ের সততা হচ্ছে সর্বপ্রথম বিষয়। এখন যদি একটি অংশীদারি ব্যবসায়ের সততায় বা বিশ্বাস এসব যদি কাজ না করে, তখন দেখা যায় কি একজন অংশীদার আরেকজন অংশীদারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন দেখা যায় ব্যবসায়টি বিলোপ সাধন ঘটে। এবং এই আস্থা দূর করার জন্য আমাদের যে অংশীদারি ব্যবসায়, সেটি হচ্ছে কি আমাদের মূল ভিত্তিটা চুক্তি। অর্থাৎ চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় এই যে যাবতীয় যে বিভিন্ন আস্থাজনিত বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তার সমাধান থাকে। যেমন ধরো তুমি একজনের সাথে পার্টনারশিপ বিজনেসে গিয়েছো, এখন কি পরিমাণে কি পার্সেন্টেজে তোমরা ব্যবসার মুনাফা শেয়ার করবা বা তোমাদের ব্যবসায়ের যে সামনে বিভিন্ন ধরনের তোমার কার্যক্রম পরিচালনা করবে, সেই বিষয়গুলো উল্লেখ থাকে আমাদের চুক্তিতে। তো আমাদের অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। এরপর সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষণ তহবিলে জমা রাখতে হয়? আমরা কি জানি সমবায় সমিতির কিছু পার্সেন্টেজ থাকে, যে আন্দাজে সমবায় সমিতি তার মুনাফার কিছু অংশ উন্নয়ন তহবিলে চাঁদা সংগ্রহ করে, পাশাপাশি তাদের কি সংরক্ষিত তহবিলে জমা রাখে। তো সমবায় সমিতি তাদের মোট মুনাফার শতকরা কত পার্সেন্ট? 10%, 15%, 18% নাকি 20%? কত পার্সেন্ট তাদের সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করেন? কত পার্সেন্ট? উত্তর কি আমাদের 15%। সমবায় সমিতি তার মোট মুনাফার 15% তাদের সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করে। আচ্ছা, এর উপর একটা ম্যাথ করা যাও। ধরে নেওয়া যাক একটি সমবায় সমিতি তার বছরে 50,000 টাকা মুনাফা অর্জন করেছে। বছরে কত টাকা মুনাফা অর্জন করেছে? 50,000 টাকা। এখন এই 50,000 টাকা কত পার্সেন্ট সে সংরক্ষিত তহবিলে জমা রাখবেন? কত পার্সেন্ট? 10%, 15% নাকি 18% নাকি 20%? উত্তর কি আমাদের 15%। এখন ধরি আমাদের 50,000-এর 15% কত? প্রথমত এরকম পার্সেন্টেজ টাইপের অঙ্কগুলো আমরা প্রথমত 10% বের করবো। 50,000-এর 10% কত? 5,000। আমাদের 50,000-এর 10% কত? 5,000। এবং 5% তাহলে কত হবে? এর অর্ধেক কত? 2,500। তাহলে 5,000 আর 2,500 কত হবে? 7,500। এরপর সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? কমেন্টে জানাও, সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? উপবিধি, চুক্তি, সংঘ স্মারক, পরিমেল, নিয়মাবলী কোনটি? আমরা কি জানি পরিমেল নিয়মাবলী, আমাদের যে পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু সেটি কি আমাদের কোম্পানি সংগঠন নিবন্ধন প্রক্রিয়া ক্ষেত্রে দলিলাদি প্রণয়ন পর্যায়ে অন্তর্ভুক্ত। এবং আমাদের সংঘ স্মারক এটিও সেম আমাদের কোম্পানির নিবন্ধন প্রক্রিয়ার দলিলাদি প্রণয়ন পর্যায়ে অর্থাৎ 2 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। চুক্তি হচ্ছে কি আমাদের অংশীদারি ব্যবসায়ের বিষয়বস্তু। তো আমাদের সমবায়ের ক্ষেত্রে উত্তর কোনটি হবে? উপবিধি। সমবায় সমিতির গঠনতন্ত্র বলা হয় কোনটিকে? উপবিধিকে।
এরপরে দেখো, শিল্প কি সৃষ্টি করে? শ্রমিক সংঘ, উপযোগ, মালিকানা, দায়িত্ববোধ। কি হবে উত্তর জানাও, কমেন্ট করে জানাও উত্তর কি হবে। শিল্প কি সৃষ্টি করে? তাজনুবা তাহসিন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? কি হবে? আচ্ছা, আমরা কি জানি শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে, প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর। অর্থাৎ এটি প্রাকৃতিক সম্পদ তুমি আহরণ করবা, সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করবা। এখন আমাদের যে প্রাকৃতিক সম্পদটা, ধরে নাও আমি প্রকৃতি থেকে গাছ সংগ্রহ করেছি, এখন গাছ কেটে সেটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি করব, আমি আসবাবপত্র তৈরি করলাম। এই যে এই প্রসেসটা, যে আমি প্রাকৃতিক সম্পদ অর্থাৎ গাছ থেকে কাঠ সংগ্রহ করে সেটিকে প্রক্রিয়ার মাধ্যমে আসবাবপত্র তৈরি করলাম, সেটি হচ্ছে কি আমার শিল্প। এবং শিল্পকে উৎপাদনে কি বলা হয় থাকে? বাহন। এখন আসে, শিল্প কি সৃষ্টি করে? শ্রমিক সংঘ না, মালিকানা না, দায়িত্ববোধ না, উপযোগ। আচ্ছা, উপযোগ বিষয়টা কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ ধরে নাও তোমার এখন ক্ষুধা পেয়েছে, এখন তোমার কি প্রয়োজন? খাবার প্রয়োজন। ধরে নাও তোমার ভাত প্রয়োজন। এই যে ভাতের একটি উপযোগ আছে, ভাত তোমার প্রয়োজনটা পূরণ করতে পারছে, তোমার যে ক্ষুধাটা সেটা নিবারণ করতে পারছে। তাহলে কি আমাদের উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। তো শিল্পে কি সৃষ্টি করে? উপযোগ সৃষ্টি করে। এরপর কোম্পানি সঞ্চিত তহবিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে ব্যবস্থাপনা পর্ষদ এই অতিরিক্ত অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ারের মাধ্যমে বন্টন ব্যবস্থা করে। এই ধরনের শেয়ারকে কি বলে? আচ্ছা দেখো কি বলছে, কোম্পানি তার সঞ্চিত তহবিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে, অর্থাৎ তার যতটুকু রাখা প্রয়োজন সঞ্চিত তহবিলের তার থেকে অতিরিক্ত হয়ে গিয়েছে, ব্যবস্থাপনা পর্ষদ এই অতিরিক্ত অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ারের মাধ্যমে বন্টন করেন। আচ্ছা, সেই লভ্যাংশটা বা সেই তহবিলটা সে কিন্তু ক্যাশ হিসাবে দিচ্ছেন না, সেটা কি হিসাবে দিচ্ছেন? শেয়ার হিসাবে বিলি করছেন। এখন আমরা কি জানি, যখন এটা সাধারণ শেয়ারে কি পড়ে? সাধারণ শেয়ারে বৈশিষ্ট্য কি? সাধারণ শেয়ার হচ্ছে তোমার যে শেয়ারের মধ্যে তোমার দায় অসীম হয়ে থাকে, যে শেয়ারের তোমার দায় কি? অসীম। এবং যে শেয়ারের দায় অসীম এবং সেটাতে তোমার পরিচালনায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ কোম্পানি পরিচালনায় খুঁটিনাটি কাজে অংশগ্রহণ করতে হবে, সেটা কি? আমাদের সাধারণ অংশীদারি। এরপর যদি আমি অগ্রাধিকারে আসি, অগ্রাধিকারের বিষয়টা কি? অগ্রাধিকারের বিষয়টা হচ্ছে যেখানে তোমার সুদের হার নির্দিষ্ট, যেখানে তোমার সুদের হার নির্দিষ্ট, তোমার সুদের হার নির্দিষ্ট, অর্থাৎ তোমার ব্যবসায় লাভ ক্ষতি যাই হোক না কেন, তোমার একটা পার্সেন্টেজ, ধরে নাও তোমাকে বললো আমার ব্যবসা যেখানেই যাক জাহান্নামে চলে যায়, কিন্তু আপনি 10% সুদ বা লাভ পাবেনি, তো এই লভ্যাংশ পাবেনি, সেটা কি? আমাদের অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য। এবং অগ্রাধিকার শেয়ারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, অন্যান্য শেয়ার হোল্ডারদের তুলনায় সে তোমার অগ্রাধিকার পায় লভ্যাংশ গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ সে সবার আগে লভ্যাংশ পায়, তার লভ্যাংশের হারও ফিক্সড থাকে এবং সে সবার আগে লভ্যাংশ পায়। অন্যদিকে আমাদের অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার যেটাকে বলা হয়ে থাকে, রাইট শেয়ারের বিষয়বস্তুটা হচ্ছে, কোম্পানি হলো একটি বছরের শুরুতে মূলধন বিনিয়োগ করে, শেয়ার শুরু, সেটা সবাই ক্রয় করে, শেয়ার হোল্ডার হলো। পরবর্তীতে ধরে দেখা গেল বছরের মাঝামাঝি এসে তারা পুনরায় শেয়ার বিলি করছে, বছরের মাঝামাঝি এসে পুনরায় শেয়ার বিলি করছে। এখন পুনরায় শেয়ার বিলির ক্ষেত্রে তার যে পূর্ববর্তী শেয়ার হোল্ডার বা বর্তমান যে শেয়ার হোল্ডার যারা আছেন শুরু থেকে, তারা অগ্রাধিকার পাবেন যে শেয়ারের মাধ্যমে, সেই শেয়ারটাকে বলা যায় কি? রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার। এরপরে আসে আমাদের বোনাস শেয়ার। বোনাস শেয়ারের যে বিষয়টা, সেটি হচ্ছে ধরে নাও কোম্পানি লভ্যাংশ তুলনামূলক বেশি হয়েছে, ধরে নাও কোম্পানি টার্গেট করেছে তার 500 কোটি টাকা মুনাফা সার হবে, কিন্তু প্রকৃত পক্ষে তার মুনাফা হয়েছে 520 কোটি। কত কোটি বেশি? 20 কোটি। ধরে নাও তার প্রকৃত পক্ষে হয়েছে কত? 520 কোটি। কত কোটি টাকা বেশি? 20 কোটি টাকা বেশি। এখন এই 20 কোটি টাকা ভেবো না কোম্পানি এই নে এমন করে দিবে, এমন না, ক্যাশ হিসেবে জীবনও দিবে না।
এখন সে ভাবলো কি এই 20 কোটি টাকা আমি ক্যাশ হিসেবে না দিয়ে আমি শেয়ার স্বরূপ দিই, অর্থাৎ 20 কোটি টাকার সমমূল্যের শেয়ার আমি বিলি করি তাদের নিকট ফ্রিতে। তো সেটাকে বলা হয়ে থাকে কি আমার বোনাস বা অধিবৃত্তি শেয়ার, বোনাস অথবা অধিবৃত্তি শেয়ার। তো তাহলে এখানে কোম্পানি তার সঞ্চিত তহবিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে কোম্পানি পরিষদ তার অর্থ শেয়ার হোল্ডারকে কি মাধ্যমে দিয়েছে? শেয়ারের মাধ্যমে দিয়েছে। তাহলে এটা কোন শেয়ার? বোনাস শেয়ার। এরপরে আসি, দায় দায়িত্বের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? আচ্ছা, দায় দায়িত্ব থেকে কোন ব্যবসা দায় দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এক মালিকানা, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড নাকি সমবায়? কোনটি দায় দায়িত্ব? আচ্ছা, আমরা কি জানি এক মালিকানা ব্যবসা হচ্ছে একক মালিকের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা, অর্থাৎ একজন মালিক ব্যবসাটা উদ্যোগ গ্রহণ করবেন, ব্যবসাটা প্রতিষ্ঠা করবেন এবং পরিচালনা করবেন, ব্যবসা থেকে প্রাপ্ত যাবতীয় লাভ ক্ষতি মালিক নিজেই একাই ভোগ করবেন। সেটা কি এক মালিকানা ব্যবসা? আচ্ছা, এখন দেখো একটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি যাই, সেখানে কিন্তু সদস্য থাকে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আমার কোম্পানির ক্ষেত্রে গেলে আরো বেশি। এখন ধরে নাও একটা ব্যবসা যেখানে একজনই মালিক, একজনই যাবতীয় দায় দায়িত্ব নিয়ে রেখেছেন, ওই ব্যবসার যদি লস হয় আলটিমেটলি ওই একজনের উপর দিয়ে তুফানটা কিন্তু যাবে, একজনের উপর দিয়ে যাবতীয় যত ধরনের তোমার কেস টেস যা মন চায় সে ওই একজনের উপর দিয়েই যাবে। ধরো না আমি একটা এক মালিকানা ব্যবসায় দিয়েছি, এখন আমি আমার ব্যবসা থেকে কোনো একটা ধরো দুর্ঘটনা ঘটেছে অথবা আমার ব্যবসায় একটি লেনদেনে ঝামেলা হয়েছে, আলটিমেটলি কিন্তু প্রেশারটা আমার উপর দিয়েই যাবে। আমার দেখা গেছে এটা ক্ষতিপূরণ দেওয়া লাগবে, যাবতীয় যা আছে আমার নিজের ব্যক্তিগতভাবে পকেট থেকে দেওয়া লাগবে। কিন্তু অংশীদারি ব্যবসায় অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কি তাদের মধ্যে বন্টন হয় ক্ষতিটা, যে এই যারা যতটুকু শেয়ার হোল্ডারের মালিক অথবা দেখা যায় যারা অংশীদার আছে তাদের মধ্যে সমানভাবে ভাগ হয়, যে এই তাদের পার্সোনাল ভাবে ধরে নাও 20 জন হলে অল্প 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 করে টাকা দেয়, ক্ষতিপূরণ দেয়, একটা অ্যামাউন্ট হয় ক্ষতিপূরণের। কিন্তু এক মালিকানার ক্ষেত্রে মালিক নিজেই একা যাবতীয় ক্ষতিপূরণটা দেওয়া লাগে, যার কারণে কি আমাদের এক মালিকানার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং এটির দায় কি হয়ে থাকে? অসীম। এরপরে আসি, পলিথিনের ব্যবহার কোন পরিবেশের কোন উপাদানকে নষ্ট করছে? পলিথিনের ব্যবহার কোন পরিবেশের কোন উপাদানকে নষ্ট করছে? আচ্ছা, পলিথিনের মাধ্যমে, পলিথিনটা আসলে আমরা ইউজ করার পর দেখা গেছে এটা নদীতে দেই বা নদীতে হলেও পরবর্তীতে প্রবাহিত হয়ে কোথাও তো একটা জায়গায় স্থানান্তর হয়, তখন তো ধরো মাটিতে যদি একটা পলিথিন পড়ে, সেই পলিথিন কিন্তু পচে না। তখন দেখা যায় কি তোমার এই পলিথিনের দীর্ঘদিন থাকতে থাকে মাটির মধ্যে দেখা যায় পলিথিনের একটা লেয়ার হয়ে গেছে। মাটি ওই পলিথিন জমতে পলিথিনের একটা লেয়ার হয়ে গেছে। তোমরা দেখবা অনেক জায়গায় তোমাদের বসত বাড়িতে আশেপাশে বাড়ি করলে না, তারা মাটি অনেকটা খোদাই করে, আর খোদাই করতে করতে দেখবা ভিতরে ময়লা আবর্জনা যেগুলো ধরো আমাদের দৈনন্দিন যে কাঁচা শাকসবজি এই বিষয়গুলো তো পচে যায়। কিন্তু দেখা যায় কি ওই যে প্লাস্টিক যে উপকরণগুলো থাকে না, এই প্লাস্টিক উপকরণগুলো পচে না, সেগুলো আলটিমেটলি ওই 100 বছর পরও বের করলে ওগুলাই বের হয়ে আসে। এই যে প্লাস্টিক উপাদানগুলো থাকে, একটা মাটির লেয়ার ধরো, এটা একটা মাটির লেয়ার, এই মাটির লেয়ারে যখন প্লাস্টিকের লেয়ারটা পরে, এর উপর যদি আবার মাটির লেয়ার পরে, তাহলে কি এটা তোমার মনে হয় পসিবিলিটি যে মাটির সাথে একটা মাটির যে একটা তোমার বিভিন্ন উপাদানের যে একটা যোগাযোগ হয়, একটা উপাদান যে মিশ্রণ হবে, সেটা হবে না। সেই পলিথিনটা একটা আলাদাই লেয়ার হয়ে থাকে, যার কারণে মাটির উর্বরতা কিন্তু আলটিমেটলি নষ্ট হয়। মাটির উর্বরতা নিচ থেকে আসতেছে, কারণ মাটির উর্বরতা উপরে আসতেছে না, আলটিমেটলি উপরে গাছপালা তাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর উপাদানগুলো যেগুলো দরকার, নিউট্রিশিয়াস উপাদানগুলো যেগুলো থাকে সেগুলো আসতেছে না, গাছপালার ক্ষয়ক্ষতি হচ্ছে, যখন বনজ সম্পদ বিপর্যস্ত হচ্ছে, যার ফলে দেখা যায় আলটিমেটলি আমাদের পরিবেশের উপরে এটা ইফেক্ট ফেলায়। এখন পলিথিনের যে ব্যবহার সেটা আমাদের কোন পরিবেশকে নষ্ট করছে? প্রাকৃতিক পরিবেশকে। আচ্ছা, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি প্রাকৃতিক পরিবেশের কোন কোন উপাদানগুলোকে পলিথিন ক্ষতিগ্রস্ত করতে পারে, কোন কোন উপাদানগুলো কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা অ্যান্সার করার সময় একটু কাইন্ডলি নাম্বারটা মেনশন করবা, কারণ নাম্বার মেনশন না করলে কি বোঝা যায় না তোমরা কোনটার উত্তর করেছো। আচ্ছা, সায়াদ খান বলেছে 8-এর এম, টম জেরি বলেছে 8-এর এম, আহির পল বলেছে 8-এর এম। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ। এবার আমার কোয়েশ্চেন আছে কোন উপাদানকে নষ্ট করছে, কোন উপাদানকে
নষ্ট করছে। এখন তোমার প্রাকৃতিক পরিবেশে তার একটা উপাদান না, প্রাকৃতিক পরিবেশে ছোটকাল থেকেই পড়ে আসতেছো, এতগুলা মানে বিভিন্ন ধরনের উপাদান থাকে, মেনশন করছি না, তোমাদের মেনশন করা লাগবে যে প্রাকৃতিক পরিবেশের কোন কোন উপাদানগুলোকে নষ্ট করছে। এগুলো দেখা যায় তোমাদের রিটেনে তো আসতে পারে, তোমাদের আস্তে আস্তে এইচএসসি যে সৃজনশীল লেখো সৃজনশীল আসতে পারে। পাশাপাশি তোমাদের যখন অ্যাডমিশন জগতে তোমরা এসে পড়বা, অ্যাডমিশনে যে রিটেন গুলো তোমরা ফেস করবা, রিটেনের ক্ষেত্রে এগুলো আসে, তখন তো তোমাদের অপশন থাকবে না যে অপশনে আমি কি উত্তর দিব, তখন তোমার নিজেরই মানে তোমার ব্রেন স্টর্ম করা লাগবে, ভাবা লাগবে যে আমার উত্তরটা কি হতে পারে, কি হবে। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের কি কি উপাদান নষ্ট করতে পারে? প্রথমত আমাদের মাটি, মাটি নিয়ে সাথে আলোচনা করা হলো। এরপর আসে আমাদের কি, পানি। দেখো, যখন নদী নালাতে সেই প্লাস্টিক গুলার মিশ্রণ ঘটে, সেই প্লাস্টিক গুলা দেখা যায় কি নদীর তলদেশে জমা হয়, অর্থাৎ ধরো নদী ফ্লো হচ্ছে, সেই নিচে গিয়ে জমা হয় প্লাস্টিক গুলো। তখন দেখা যায় কি সেই যে নদীর, অনেক সময় যে নদী ভাঙ্গনের কথাগুলো শোনো তোমরা, নদী ভাঙ্গনের অন্যতম কারণে প্লাস্টিকও হয়। কারণ কেন, প্লাস্টিক মাটি, একটা মাটি আর একটা মাটির সাথে ধরো লেগে আছে, কিন্তু এখানে একটা প্লাস্টিকের যদি আবরণ আসে, সেই মাটি কিন্তু নিজেদের সাথে আর যে সম্পৃক্ততা সেটা থাকে না, তাদের মধ্যে যে একটা তোমার অ্যাটাচ বিষয়টা থাকে, তারা যে একসাথে মিশ্রিত অবস্থা থাকে, সেই বিষয়টা থাকে না, দুর্বল হয়ে আসে, তো তাদের ঘনত্ব নষ্ট হয়। তখন দেখা যায় কি তোমার নদী ভাঙ্গন, বিভিন্ন ধরনের দুর্যোগের প্রবণতা বাড়ে। দেখা যায় কি মাটি, পানি এইসব উপাদানগুলোকে কি দূষিত করে। হ্যাঁ, টম জেরি বলেছে মাটি, তাসিন আহমেদ মাটি পানি, হ্যাঁ সায়াদ খান, সয়েল, মিজান মাটি ও পানি। এরপর মূল্যবোধ মানুষের কি থেকে সৃষ্টি হয়? মূল্যবোধ মানুষের, আচ্ছা মূল্যবোধে যে ধ্যান ধারণাটা, এটা কোথা থেকে সৃষ্টি হয়? আচরণ, বিবেক, মনোভাব, যোগ্যতা। আচরণ, বিবেক, মনোভাব, যোগ্যতা, কোনটি থেকে? মূল্যবোধ মানুষ কোন থেকে, মানুষের কি থেকে সৃষ্টি হয়? আচরণ থেকে, বিবেক থেকে, মনোভাব থেকে, নাকি যোগ্যতা থেকে? কোনটি থেকে? কি হবে কমেন্টে জানাও। এখানে কে কোন বোর্ডের আছো একটু জানাও, তোমরা কে কোন বোর্ড থেকে আসো, বিভিন্ন বিশেষ যেমন ঢাকা বোর্ড, যশোর বোর্ড, তারপর আমাদের দিনাজপুর, বরিশাল, খুলনা, কোন বোর্ড থেকে আছো? আচ্ছা, মূল্যবোধের যে বিষয়টা, মূল্যবোধ হচ্ছে কি তোমার উচিত অনুচিত এই বিষয়গুলো নিয়ে ধারণা, যে কোনটি উচিত কোনটি অনুচিত। এখন মূল্যবোধের প্রথমত তোমার আচরণ। আচ্ছা, আচরণ থেকে কি আমাদের মূল্যবোধের সৃষ্টি হবে? তুমি ভেবে নাও যে আচরণ, তুমি একজনের সাথে বিহেভ করতেছো, বিহেভটা কিন্তু তোমার তোমার বিহেভিয়ারটা বের হবে কিন্তু তোমার মূল্যবোধের উপর ভিত্তি করে, তোমার মূল্যবোধটা কেমন, তোমার ভিতরে ধ্যান ধারণা কেমন। বা ধরো তুমি একটা, তোমার বাসায় মেহমান আসে, তুমি মেহমানের সাথে কিভাবে কথা বলো, তার সাথে কিরকম ব্যবহার করবে, এটা কিন্তু তোমার মূল্যবোধের ভিতরে, তুমি কিরকম ধ্যান ধারণা, উচিত অনুচিত কি ধরনের বিষয়গুলো তোমার ভিতর রাখছো, সের উপর কিন্তু তোমার আচরণ ডিটারমাইন হয়। এরপরে আসে আমাদের মনোভাব, অর্থাৎ আমাদের মধ্যে যে একটা বিষয় থাকে যে আমার মনোভাব, এই কাজটা নিয়ে আমার এই ধরনের একটা অপিনিয়ন আছে, সেই অপিনিয়নটা কিন্তু সৃষ্টি হবে তোমার ধারণার উপর। যেমন ধরো বর্তমানে যে আমাদের ফিলিস্তিনি বিষয় নিয়ে একটা মানে পুরো বিশ্বে একটা মানে বড় একটা সমস্যা হচ্ছে, বা ফিলিস্তিনি বিষয়ে সবাই কথা বলছে, কারণটা কি? এটা মূল্যবোধ থেকে, মানুষের এই মূল্যবোধ থেকে কিন্তু মানুষ কথা বলছে যে কোনটা রাইট কোনটা রং, তার একটা মনোভাব পোষণ করছে ইসরায়েলের প্রতি, প্যালেস্টাইনের প্রতি। হতে পারে সেটা মানুষের ডিফারেন্স, বিভিন্ন দেশ ইসরায়েলকে সাপোর্ট করে, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে সাপোর্ট করে, এই ধরনের যে মনোভাবটা, এটা একটা মনোভাব। এই মনোভাবটা সৃষ্টি হয় কিভাবে? তাদের এই মূল্যবোধ থেকে সৃষ্টি হয়। তার এরপর আসে আমাদের যোগ্যতা। যোগ্যতার মাধ্যমে কি আর মূল্যবোধ সৃষ্টি হবে? হবে না। তার মানে কি, মূল্যবোধ মানুষের কি থেকে সৃষ্টি হয়? বিবেক থেকে। তোমার মধ্যে তোমার বিবেক ডিটারমাইন করবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এরপরে আসি, আচ্ছা এম এ মিজান বলেছে ময়মনসিংহ, টম জেরি বলেছে আমি রাজশাহী বোর্ড। ও, আর কিছুদিন পরে তোমাদের জন্য সরকার পুরস্কার রাখছে, অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষা। তো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমাদের টেস্ট পেপার সলভ করেছে, যে বোর্ডেরই যে হোক না কেন, সব বোর্ডের আমাদের কোয়েশ্চেন সলভ হবে, এবং বিভিন্ন ধরনের তোমাদের বিভিন্ন কোয়েরিজ থাকে যে ভাই এটা কিভাবে হবে, ওটা কিভাবে, এই বিষয়ে অ্যান্সার দেওয়া হবে আমাদের ডিউ ড্রিমার্স এর টেস্ট পেপার সলভ কোর্স, যেখানে তোমাদের বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগের জন্য
বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস আয়োজন করা হয় এবং আমাদের কোর্স ফি শুরুতেই ছিল 150। তোমরা তো নাওনি, মানে তোমাদের যখন কমে দেওয়া হয় তোমরা মানতে চাও না। এখন কোর্স ফি আমাদের 199 টাকা। আমাদের এই কোর্সে জয়েন হতে আমাদের পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কল করে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের মধ্যে পড়ে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিস্থিতির মধ্যে পড়ে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি প্রাকৃতিক? কোন পরিবেশের মধ্যে পড়ে? বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। আজকে আমাদের টার্গেট হচ্ছে 20 মিনিট। 20 মিনিটে তোমাদের লাইভ ক্লাসে তোমাদের সর্বোচ্চ সহায়তা করা। কি হবে? দ্রুত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের মধ্যে পড়ে? আপনারা ম্যাক্সিমাম অনেকে ভুল করেন, এখানে আপাতত অপশনটা দেওয়া নাই। তোমরা আইন শৃঙ্খলাকে কি করো, কি আইনগত পরিবেশ দিকে ঝাপ করে ওটাতে উত্তর দিয়ে দাও, কিন্তু উত্তর সেটা নয়। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিসের মধ্যে পড়ে? রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিসে পড়ে? রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের তোমাদের জন্য 20 মিনিট লাইভ ক্লাস। তোমাদের আশা করি তোমাদের ক্লাসটি তোমাদের জন্য উপকারী হয়েছে।